হ্যালো, আপনি? ওপাশ থেকে গম্ভীর স্বরে বলল। চল, ছোট ছোট কিউট বাচ্চার মা হওয়ার জন্য তৈরি হয়ে যা। ইলমি কিছু বলল না, লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। লোকটা কি অদ্ভুত, কি নির্লজ্জ, বিন্দুমাত্র লজ্জাও কি তার নেই? আজকের দিনটাতেও লজ্জা দিতে ছাড়ল না। অবশেষে সে কাঙ্ক্ষিত সময়টা আসলো। তিন কবুল বলে তাদের বিয়েটা সম্পন্ন হলো। যেহেতু ওদের আগে থেকে রেজিস্টার করা ছিল, নতুন করে আর করতে হলো না। সবকিছু খুব সুন্দর করে শেষ হলো। বিয়েটা কোনোরূপ ঝামেলা ছাড়াই সম্পন্ন হলো। বিয়েটা শেষ হতেই পুরো মির্জাবাড়ি দ্বিগুণ আনন্দে মেতে উঠল। আবিরার পরনে ব্লু রঙের লং গাউন। বিয়ে বাড়িতে আসার জন্য তিন বোন খুব সুন্দর করে সেজে এসেছিল। চুলগুলো খোলা রেখেছিল, তবে এখন মনে হচ্ছে চুলগুলো বাঁধা দরকার। খাওয়া দাওয়ার সময় আপাতত চুলগুলো খোলা রেখে সে খেতে পারবে না। বিপত্তি বাঁধল তখন, যখন মনে হলো সে সাথে করে হেয়ার ক্লিপ আনেনি। হুট করেই কিছু মনে পড়তেই চটজলদি পা বাড়ালো ইলমির রুমের দিকে। সে চাইলে ইলমির হেয়ার ক্লিপ নিতে পারে। খোঁজাখুঁজির পর হেয়ার ক্লিপও পেয়ে গেল। ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে সময় নিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে নিল। হঠাৎ বাইরে কাঙ্ক্ষিত মানুষটার গলার স্বর শুনে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে নিচের দিকে ছুট লাগালো। অতঃপর লোকটার সামনে যেতেই থতমত খেয়ে থেমে গেল। এভাবে সামনে পড়ে যাওয়ায় আবিরা একটু অপ্রস্তুত হয়ে গেল। আর চোখে চাইল। লোকটা বোধহয় বিরক্ত হলো, কিঞ্চিত ভ্রু কুঁচকে ধমকে বলল। এইভাবে ছুটছো কেন? পড়ে গিয়ে হাত পা ভাঙার জন্য? আবিরা মাথা নিচু করলো। আসলেই তো সেভাবে ছুটলো কেন? ছুটলো তো ছুটলো একদম লোকটার সামনে এসে পড়বে। কি অদ্ভুত! আবিরা মাথা নেড়ে বলল। না, আসলে একটু দরকার। ইমির ভ্রু কুচকালো, বলল। যাও। ইলমি মাথা নেড়ে ধীর পায়ে হাঁটলো। দু পা এগিয়ে বিড়বিড় করে বলল। লোকটা কি আমাকে দেখছে? পরপর আর চোখে পিছু ফিরতেই দেখলো তার কাঙ্ক্ষিত মানুষটা তাকে দেখছেই না, বরং লোকটা তার আগেই জায়গা ত্যাগ করেছে। আবিরার মনটা খারাপ হয়ে গেল। এই লোকটা কি কখনোই তার অনুভূতিগুলো বুঝবে না, নাকি বুঝেও না বুঝার ভান করে থাকে? সে কি তবে অন্য কাউকে ভালোবাসে? ঘড়িতে 11টা বেজে 20 মিনিট। এবার ইলমির বিদায়ের পালা। বিয়ে বাড়ির সব থেকে হৃদয় বিদারক এক মুহূর্ত, কনে বিদায়। আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া। একজন বাবার বুকের ভিতর জমে থাকা কষ্ট এবার দ্বিগুণ হয়ে উঠল। একজন বাবার কাছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের মুহূর্ত যদি বলা হয় কোনটা, নিঃসন্দেহে বলা যায় তার কলিজার টুকরোকে অন্যের হাতে তুলে দেওয়া, তার রাজকন্যাকে বিদায় দেওয়ার মুহূর্তটা। তেমনি একজন মেয়ের কাছেও এই মুহূর্তটা ভীষণ কষ্টে। নিজের ভালোবাসার আপন মানুষগুলোকে ছেড়ে এক অচেনা অজানা পরিবারে চলে যেতে হয়। কি অদ্ভুত নিয়ম! আচ্ছা, এমন নিয়ম না হলে কি বেশি ক্ষতি হয়ে যেত? এমন হতে পারতো না একজন মেয়ে সারা জীবনের জন্য তার বাবার রাজ্যের রাজকন্যা হয়েই থাকবে? নিয়তি কেন এত কঠোর নিয়ম মেয়েদের উপর চাপিয়ে দিল? এই যে হাজারো কষ্ট বুকে চেপে নিজের আপন মানুষগুলো ছেড়ে যেতে হয়, একজন মেয়ের যে ভীষণ কষ্ট হয়, ভীষণ ভীষণ। জহির মির্জা তীব্র কষ্ট বুকে চেপে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। বাবাকে এমন তীব্র কষ্টে ছটফট করতে তখনই দেখেছে ইলমি, যখন সে অসুস্থতায় কাতর হয়ে ছটফট করেছে। নিজের অসুস্থতায় বাবার অশ্রুসিক্ত নয়নে তার জন্য তীব্র কষ্ট দেখতে পেত। বাবার চোখে আজ তার থেকে দ্বিগুণ পরিমাণে কষ্ট দেখতে পাচ্ছে ইলমি। ইলমি বাবার এমন অবস্থা দেখে ফুপিয়ে কেঁদে উঠল। জহির মির্জা মেয়ের এমন অবস্থা দেখে নিজেকে স্বাভাবিক রেখে মেয়েকে বুকে জড়িয়ে নিল। ইলমি তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমেনা বেগমও মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভুল করলে কাকে বকবেন সে, কার সাথে চেঁচামেচি করবেন? প্রচণ্ড রেগে থাকা আমেনা বেগম রেগে হাজারখানেক বকাবকির পর ইলমি এসে আমেনা বেগমকে জড়িয়ে ধরতে এক নিমিষে মুচকি হেসে ফেলতেন। সব রাগ উবে যেত তার। মেয়েটাকে ছাড়া পুরো বাড়িটা ফাঁকা লাগে আমেনা বেগমের। কিভাবে থাকবে এ বাড়িতে? কিন্তু তাকে থাকতে হবে। যেমনটা তার মা হাজারো যন্ত্রণা চেপে তাকে ছাড়া থাকে, তেমনিভাবে তাকেও থাকতে হবে। মেয়েদের জীবনটাই তো এমন, তারা একসময় বাবার রাজ্যের রাজকন্যা হয়ে থাকে, তারপর বাকি জীবনটা অন্য কারো রাজ্যের রানী হয়ে। ইমির তীব্র যন্ত্রণা বুকে চেপে লম্বা হয়ে দাঁড়িয়ে আসে বোনের বিদায় বেলায়। আবিরা আর চোখে ইমিরকে দেখলো। সে কাঁদছে না, কি আশ্চর্য! তবে মুখ দেখে বোঝা যাচ্ছে ইমির তীব্র যন্ত্রণা বুক চেপে দাঁড়িয়ে আছে। হয়তো বাইরে দেখে ইমিরকে বোঝা যাচ্ছে না ইমির ভিতর থেকে কতটা ভেঙে পড়েছে। একজন ভাইয়ের কাছে তার বোন কতটা আদরে সেটা একমাত্র একজন ভাই জানে। আদরের বোনটাকে বিদায় দিতে একজন ভাইয়ের কতটা যন্ত্রণা হয়। ইমির বোনকে কিছুই বলল না, দ্রুত জায়গা ত্যাগ করলো। বোনের বিদায় সে দেখতে পারবে না, কিছুতেই না। ইলমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখনো। আবরার পাশে দাঁড়িয়েছিল। জহির মির্জা নিজেকে শক্ত রেখে মেয়ের হাত আবরারের হাতে তুলে দিতে আবরার ইলমির নরম হাতটা যত্ন সহকারে ধরল। তুরফার কেন যেন রাগ লাগছে। লোকটা কেন তাকে মিথ্যা বলল, কেন আসলো না?
পুরো বিয়ে বাড়িটাতে খুঁজলো অথচ পেল না। লোকটা আসবে না, তবে তুরফাকে কেন বলল সে আসবে? সে যাই হোক, কে আসলো আর কে না আসলো, কে কথা রাখলো না রাখলো, তাতে তুরফার কি যায় আসে? কে হয় লোকটা তুরফার? কেন এত ভাবছে লোকটাকে নিয়ে আজব? ভাববে না আর ভাববে না লোকটাকে নিয়ে। তুরফা মুখ গোমরা করে গাড়িতে উঠে বসলো। রাত বাড়ল, ঘড়ির কাঁটা গিয়ে ঠেকলো একটায়। পুরো রাস্তা ফাঁকা, জনমানবহীন। গাড়িতে থাকা সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, শুধু জেগে আছে আবরার। ইলমির হাত এখনো নিজের হাতের মুঠোয় পুড়ে বসে আছে। অন্ধকারে নিজের কাঁধে ইলমির অবয়ব দেখা যাচ্ছে। আবরার মাথা ঝুঁকে ঘুমন্ত ইলমির কপালের ক্ষতটাতে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। মেয়েটা তার চোখের সামনে আছে, সুস্থ আছে, এর জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। কালকে এক মুহূর্তের জন্য নিজেকে পাগল পাগল লাগছিল তার। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেছে। কি আশ্চর্য! মেয়েটার অনুপস্থিতিতে মুহূর্তেই কঠোর মানুষটাকে উন্মাদ করে তুলল। যখন শুনল ইলমিকে পাওয়া যাচ্ছে না, কথাটা যেন তার বুকে গিয়ে তীরের মতো বিঁধল। পাগলের মতো খুঁজতে লাগলো। মুহূর্তেই পুরো বাড়িসহ এলাকা তোলপাড় করে তুলেছিল, উন্মাদের মতো ছুটেছিল সে। তারপর কি মনে হতেই বাড়ির পেছন দিকটায় যেতেই ইলমিকে এমন অবস্থায় পেল। ইলমিকে এমন অবস্থায় দেখে নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। ইলমির পেছনে ছুটে আসা আগন্তুকটার পেট বরাবর লাথি মারতেই আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। অর্ধেক রাস্তা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে এসেছে ইলমি। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আবরারের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আবরার সিটে হেলান দিয়ে বলে উঠল, তোমাকে ছাড়া এই আবরার কিছুই না চড়ুই, বরং এই ফাহাদ আবরার তোমাকে ছাড়া অসম্পূর্ণ। শুনছো মেয়ে? আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছো এই আবরারে। মানুষ আফিমের নেশার মত্ত হয়, আর এই আবরার হয়েছে ইলমি নামক বাচ্চা মেয়েটার। শুনছো মেয়ে? তোমাতে আসক্ত করে তুলেছ এই আবরারকে। বলেই চোখ বুজে নিল। অনেকগুলো কাজ বাকি তার, অনেক হিসাব নিকাশও বাকি। তালুকদার বাড়ির সামনে গাড়ি এসে থামতে একে একে সবাই নেমে গেল। আবিরা ভাইজানকে কিছু বলতে চেয়েও বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে এলো। তালুকদার বাড়ি রং বেরঙের আলোতে সেজে উঠেছে। আশেপাশের লাইটের আলো গ্লাস ভেদ করে ভিতরে অন্ধকার কাটিয়ে তুলেছে। আবরার লাইটের আলোয় ঘুমন্ত ইলমির দিকে চাইলো। মেয়েটা ঘুমন্ত চেহারাটা কি অদ্ভুত সুন্দর, লাল টুকটুকে। বউ সাজে ইলমি আবছা আলোয় নূরের মতে নক চকচক করছে যেন। আবরার ইলমির ঘুমন্ত চেহারাটাই গভীর দৃষ্টি নিক্ষেপ করলো, ভ্রু কুচকে বলল, মেয়েটা মায়াবিনী, অতীব মাত্রায় মায়াবিনী। আবরার ইলমিকে ধীরে আওয়াজে ইলমির মুখের কাছে গিয়ে ডাকলো। ইলমি, কে শুনে কার ডাক? ইলমি বেঘরে ঘুমাচ্ছে। আবরার আবারও ডাকলো, ইলমি শুনল না। পরপর আবার ডাকতে ইলমি ঘুম ঘুম চোখে আবরারের দিকে চাইলো। ঠোঁট উল্টিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, উফ, কি সমস্যা? শান্তিতে একটু ঘুমাতেও দেবেন না নাকি? রাক্ষস একটা। আবরার মুচকি হাসলো। যে মেয়েটা অর্ধেক রাস্তা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, সেই মেয়েটাই এখন সব ভুলে নিশ্চিন্তে ঘুমে বিভোর। ঘুমের ঘোরে কাকে কি বলছে টেরও পাচ্ছে না। যার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে তাকে কিনা রাক্ষস বলা হচ্ছে। আবরার হাসি আটকে গম্ভীর স্বরে ধমকে বলল, কি বললি? ইলমি উঠবি নাকি ধাক্কা মেরে ফেলে দিব? ইলমি ধরফরিয়ে আবরারের কাঁধ থেকে মাথা তুলল। আবরার গটগট পা ফেলে গাড়ি থেকে নামতে নিলেই আসমা বেগম ছুটে আসলেন ছেলেরা ছেলের বউকে নিতে। ইলমি ঘুম ঘুম চোখে আশেপাশে দেখে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। আসমা বেগম এসে দাঁড়াতেই আবরার গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সব নিয়মকানুন শেষে আবিরা, তুর্না, তুরফা মিলে ইলমিকে আবরারের ঘরে নিয়ে গেল। ইলমি পুরো বাড়িতে মিলিকে খুঁজলো কিন্তু পেল না। হিমি বেগমকে একবার দেখেছে। হিমি বেগম বরাবরই শান্ত স্বভাবের মহিলা, সে কিচেনে আছে। এই বাড়িতে এসে ইমরুল তালুকদার, ইমামুল তালুকদারকে ইলমি দেখলো না। ওদের বাড়িতেই দু একবার দেখা হয়েছে, হয়তো ভীষণ ব্যস্ত তারা। ইলমি কেন যেন সবটা সন্দেহ লাগছে। মিলি হলুদে ছিল, বিয়েতে যায়নি কেন? আর ওই ঘটনা, সবটার সাথে কি তবে মিলি জড়িত? সে কি ইচ্ছে করেই এসব করেছিল? যদি তাই হয় তবে কেন? আবিরাকে বলল। মিলিয়াপা কোথায়? আবিরা কিছু বলতে নিলেই সুফিয়া এসে বলল আসমা বেগম তাকে ডাকছে। আবিরা বলল, আচ্ছা আপা, আপনি যান, আমি আসছি। সুফিয়া চলে গেল। অনেকগুলো কাজ পড়ে আছে তার। ছোট সাহেবের বিয়ে বলে কথা, সব দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে, ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে সবকিছুর। আচ্ছা, 5 মিনিটে আসছি। আবিরা রুম থেকে বের হতে ইলমি ফুল সজ্জিত বেডটার কাছে দাঁড়ালো। চারিপাশে নানান ফুলের সমাহার। পুরো রুমটাই ফুলের সুবাসে মোমো করছে। মাথা ঘুরিয়ে এপাশ ওপাশ নজর বুলালো সে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে রুমটা। ইলমি অবাক চোখে সবটা দেখছে। সামনে তাকাতেই দুই জোড়া চোখ নিজের একদম কাছে দেখতে পেল সে। আকস্মিক এমন হওয়ায় ভয় পেয়ে গেল সে। কেঁপে উঠল, মৃদুস্বরে বলল, ও আল্লাহ গো! ছিটকে বিছানায় পড়ল। ব্যান্ডেজ করা হাতটা গিয়ে বেডের
কর্নারে লেগে ক্ষতটাতে বেশ জোরালোভাবে আঘাত লাগলো। ইলমি সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেললো, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিল। তুর্না ভূত দেখার মতো চমকে উঠল। তারা দুজন ভাবেইনি ইলমি এভাবে এতটা ভয় পেয়ে যাবে। তুরফা তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে ইলমিকে উঠিয়ে বসালো। তুরফা পানির গ্লাস এগিয়ে দিতেই ইলমি একদমে পানিটুকু খেয়ে নিল। তুর্না মুখ কাচুমাচু করে বলল। সরি। তুর্না মুখ ভেঙচি কেটে বলল, এইটুকুতে এত ভয় পেয়ে গেলেন ভাবিজি? এই আপনার সাহস? ছ্যা, ইনি নাকি ফাহাদ আবরার, আমাদের সাহসী ভাইয়ের অর্ধাঙ্গিনী। হাসি পাচ্ছে খুব। বলেই হেসে উঠল। ইলমি ভ্রু কুচকে তাকাতেই তুরফা মুখ ছাপিয়ে ধরল। ইলমি কাজ ঝাড়া দিয়ে বলল, আমি কতটা সাহসী সেটা তুই জানিস তুরফা। আশা করি বাজির কথাটা ভুলে যাসনি। আমি এতটা সাহসী যে কারোর ভয়ে গাছের আড়ালে গিয়ে লুকাই না। তুর্না তুরফা যমজ হলেও তাদের চেহারায় কোনো মিল নেই। তাদের স্বভাব আচরণেও রয়েছে বিস্তর ফারাক। তাদের জন্মটাই শুধু একসাথে হয়েছে, দুজনার মাঝে কোনো মিল নেই। একজন শান্ত, আরেকজন চঞ্চল দুষ্টু প্রকৃতির। তুর্না বরাবরই মায়ের মতো শান্ত প্রকৃতির, তবে তুরফা ভীষণ চঞ্চল স্বভাবের মেয়ে। ফুলসজ্জিত বিছানাটায় বসে আছে ইলমি। তুর্না তুরফা আবিরা বের হয়ে গেল মাত্রই। ভারী মেকআপ, শাড়ি গহনা পরে ইলমির অবস্থা নাজেহাল, তার সাথে হাতের অবস্থাও খারাপ। কি করবে? আবিরাকে বলতে চেয়েও বলেনি। ইলমি কি করবে না করবে কিছুই বুঝলো না, বসে বসে উসখুস করতে লাগলো। হঠাৎ দরজায় শব্দ হতে ইলমি নড়ে চড়ে বসলো। আর চোখে দরজায় তাকাতেই দেখলো আবরার এসেছে। সাদা পাঞ্জাবি পাজামা আর মাথায় টুপিতে শ্যামবর্ণ। লোকটাকে একদম স্নিগ্ধ, অসম্ভব সুন্দর লাগছে। আবরার দরজা আটকে পেছনে ফিরতেই চোখাচোখি হয়ে গেল। ইলমি তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিতেই আবরার ভ্রু কুচকে ফেলল। আবরার বিছানার এক পাশে এসে বসতে ইলমি একটু সরে গিয়ে জড়সড় হয়ে বসলো। হঠাৎ করে কেন যেন ভয় লাগছে ইলমির। কি অদ্ভুত, লোকটাকে এত ভয় পর কি আছে? লোকটা বাঘ না কি ভাল্লুক? আবরার কিছু না বলে ইলমির হাত নিজের হাতে পড়তে ইলমি হকচকিয়ে উঠল। চকিতে আবরারের দিকে চাইলো, তবে আবরার নিজের মতো কিছু একটা করতে লাগলো। আবরার বাম হাতটা টেনে হাতে মোটা বালা পরিয়ে দিল। বাম হাতটা টানতে ইলমি অস্ফুট স্বরে বলে উঠল। আবরার হতভম্ব হয়ে ইলমির দিকে চাইলো। ইলমি তখন চোখ মুখ খিচে বসে আছে। হাতটা সামনে নিতেই দেখলো সাদা ব্যান্ডেজ লাল হয়ে উঠেছে, ক্ষত থেকে ব্লিডিং হচ্ছে। আবরার মুহূর্তে ব্যস্ত হয়ে উঠল, প্রচণ্ড রেগেও গেল। গম্ভীর স্বরে ধমকে উঠে বলল, এসব ব্যথা পেরি কিভাবে? বলিসনি কেন? একটা মুহূর্ত শান্ত হয়ে থাকতে পারিস না, ইডিয়েট! ইলমি কেঁপে উঠল, ভীষণ ভয়ও পেল লোকটাকে। আবরার এভাবে রেগে যাবে ভাবেনি ইলমি। অবাক চোখে তাকিয়ে রইল, শুধু কিছু বলল না। আবরার রাগে গটগট পায়ে রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পরে হাতে ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এলো। পুরনো ব্যান্ডেজটা ফেলে ক্ষতস্থানটা নতুন করে ব্যান্ডেজ করলো। ইলমি বিস্ময় ভরা দৃষ্টি নিক্ষেপ করে ব্যস্ত আবরারকে দেখলো। এই লোকটা কি সত্যি তাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিল? ব্যান্ডেজ শেষ হতে আবরার উঠে দাঁড়ালো। ইলমি ঘোরের মাঝে বলে ওঠে, ভালোবাসেন আমায়? আবরার ভ্রু কুচকে পেছনে ফিরল, ভ্রু নাচিয়ে গম্ভীর স্বরে বলল, কিছু বললি? আপনি কি ভালোবাসেন আমায় এমপি সাহেব? আবরার ফার্স্ট এড বক্সটা রাখলো, বেডের কাছে এসে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। ইলমি চমকালো। আবরার বলল, ভালোবাসি তোকে? এটাও শুনতে হলো আমার? আমি ফাহাদ আবরার তোর মতো এমন বাচ্চা মেয়েকে ভালোবাসবো? হাউ ফানি ইলমি! ইলমি চোখ দুটো টলমল করে উঠল। কি বলছে লোকটা? তাহলে এই বিয়ে কেন করলেন আমায়? আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যালকনির দিকে যেতে যেতে বলল, বিয়েটা জাস্ট তোর শাস্তি ছিল, এর থেকে বেশি কিছু না। বিয়েটা জাস্ট শাস্তি ছিল, কথাটা ইলমির কানে বারবার বাজতে লাগলো। তবে কি মিলির কথাই সত্যি? লোকটা শুধুই শাস্তি দেওয়ার জন্যই তাকে বিয়ে করেছে? তাহলে এটাও সত্যি, লোকটা মিলিকে ভালোবাসে। শুধু আর শুধু শাস্তি দেওয়ার জন্য এত কিছু করলো লোকটা? আর ভাবতে পারলো না ইলমি। আবরারকে সে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু লোকটা তাকে ভালোবাসে না। সে তো অন্য কাউকে ভালোবাসে। কি করবে সে? তুরফা ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছে। চোখটা বুজে বিছানায় দুহাত দুদিকে ছড়িয়ে শুয়ে রইল। তখনই ফোনটা বেজে উঠল। এত রাতে ফোন কল পেয়ে বেশ বিরক্ত হলো তুরফা। চোখ মুখ কুচকে বিরক্তিতে চোর শব্দ করে ফোনটা হাতে তুলে নিল। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে কোনো আওয়াজ শোনা গেল না। তুরফা প্রচণ্ড বিরক্ত হলো। এত রাতে কল করেছে কি মজা করার জন্য নাকি আজব? রাগীস্বরে বলল, কে বলছেন? রাত বিরাতে কল করে কথা বলছেন না কেন? সরি। ফোনের ওপাশের কণ্ঠস্বরটা ভীষণ চেনা লাগলো, তবুও বলল, কে বলছেন? কিসের সরি? হ্যালো হ্যালো। ফোনের এপাশ থেকে তন্ময় স্মিত হাসলো, বলল, খারাপ লোক বলছিলাম। তুরফা ঠোঁট কামড়ে চোখ বুজে নিল। লোকটা কি কথায় কথায় তাকে লজ্জায় ফেলবে? সে তো ভুল করেছে, ভুল স্বীকারও করেছে, সরিও বলেছে, তবুও লোকটা সবসময় এমন করে। ধ্যাত,
তন্ময় হেসে বলল, কেউ একজন বোধহয় আমার উপরে রেগে আছে। তুরফা যদিও তন্ময়ের উপর ভীষণ রেগেছিল, তবে মুখে বলল, মোটেই না, আপনার উপর রেগে থাকার সময় কেউ একজনের নেই। কে আপনি? কি হন? নিজেকে এত ইম্পর্ট্যান্ট কেন ভাবছেন? তন্ময় নিঃশব্দে হাসলো। হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি। তবে ইলমির বিদায় বেলাতে সে ছিল, তবে ততক্ষণে তুরফা গাড়িতে ছিল। তন্ময় মেয়েটাকে দেখলেও তুরফা তন্ময়কে দেখেনি। তন্ময় হাসি থামিয়ে বলল, ওকে, কারো যখন সমানেই বরঞ্চ রাখি। ভালো থাকবেন। ঢং করছেন? হোয়াট? ঢং করব কেন? আর ঢং করে কিভাবে? তুরফা এবার হেসে উঠল। এপাশ থেকে হাসির শব্দ শুনতেই তন্ময়ও হেসে উঠল। তুরফা হাসি থামিয়ে বলল, আসেনি কেন? যাইনি কে বলল? অবশ্যই গিয়েছিলাম, তবে যার জন্য এত কষ্ট সে কিনা ওয়েট করতে পারলো না। সো স্যাড। এই একদম মিথ্যা বলবেন না বলে দিলাম। ছিলেন না আপনি, আসেননি। তন্ময় হেসে বলল, আচ্ছা ম্যাম, আপনি যখন বললেন তবে ছিলাম না। অতঃপর তাদের মাঝে কতক্ষণ ধরে ফোন আলাপ চলল ওরাও টের পেল না। তুর্না রুমে আসতেই তড়িঘড়ি করে কল কেটে দিল। তুর্না লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল। তুরফা অন্য পাশ ফিরে শুইল। দু চোখের পাতায় ঘুমের দেখা মিলল না। চোখ বুঝতেই শুধু তন্ময়ের হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠল। তুরফা পড়ল মহা ঝামেলায়। কি হচ্ছে তার সাথে? এই লোকটাকে কেন সে ভুলতে পারছে না? তবে কি লোকটাকে সে ভালোবেসে ফেললো? আচ্ছা, এটা কি তবে প্রণয়ের সূচনা? তুরফা কি সেই তন্ময় নামক মানুষটার মায়ায় পড়ে গেল? আচ্ছা, এভাবেও কি ভালোবাসা যায়? আবরার বেশ কিছুক্ষণ ব্যালকনির ইজি চেয়ারটায় বসেছিল। রাতে আকাশে জলজল করে জ্বলছে সাদা ধবধবে গোল থালার মতো একটা চাঁদ। পুরো আকাশ জুড়ে ছোট ছোট তারকা রাজির মেলা। চারিপাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। চারপাশটা চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে। আবরার কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল। প্রায় আধা ঘন্টা ধরে কারোর সাথে কথা বলছে সে। কথা শেষ করে রুমে ফিরতেই দেখলো ফুল সজ্জিত বিছানায় এক সদ্য ফোটা রক্তজবা বিছানার মাঝখানটায় বাচ্চাদের মতো জড়সড় ও গুটিসুটি মেরে শুয়ে আছে। বিয়ের লাল বেনারসি গহনা এখনো গায়ে জড়ানো বাচ্চা মেয়েটার। কি অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। আবরার গভীর দৃষ্টি নিক্ষেপ করে ইলমিকে পর্যবেক্ষণ করলো। ফুলসজ্জিত বিছানাটা যেন এক সদ্য ফোটা রক্তজবা শুয়ে আছে। আবরার ধীর পায়ে বিছানার পাশটায় বসলো। এক হাতে বালিশ টেনে ইলমির মাথার নিচে দিতে ইলমি নড়ে চড়ে উঠল। সাথে সাথে ভ্রু কুচকালো। আবরার হাসলো। এই বাচ্চা মেয়েটা কিনা তার অর্ধাঙ্গিনী, ভাবা যায়? আবরারের ভাবনার মাঝে ইলমি আবরারের হাত জড়িয়ে নেয়। হালকা টান পড়তেই আবরার ইলমির দিকে ঝুঁকে পড়ে। দুজন মানুষের মাঝে কিছুটা দূরত্ব, এতটা কাছাকাছি সে আসতে চায় না। তাই তো তখন তড়িঘড়ি করে বেলকনির দিকে পা বাড়িয়েছিল। কিন্তু এই মেয়েটাকে দেখো, ঘুমন্ত অবস্থায়ও মেয়েটা তাকে টানছে, তার প্রতি আকর্ষিত করছে। সব দোষ এই বাচ্চা মেয়েটার। আবরারকে উন্মাদ করে তোলার শাস্তি তো এই মেয়েটাকে পেতেই হবে। আবরার ধীরে ধীরে ঘুমন্ত ইলমির একদম কাছে চলে যায়। ইলমির চোখে মুখে ফু দিতেই ইলমির ঘুমের ঘোরে চোখ পিটপিট করে, বিরক্তিতে চ শব্দ করে মুখ ঘুরিয়ে নেয়। আবরার বাঁকা হাসে। পুনরায় ফু দিতে ইলমি নড়ে চড়ে পাশ ফিরে। আবরার ইলমিকে জোরপূর্বক টেনে নিজের দিকে ফিরায়। কপালে গভীর চুমু এঁকে ঘুমন্ত ইলমিকে নিজের বলিষ্ঠ শক্তপোক্ত বুকের মাঝখানটা ইলমির ছোট দেহখানা জড়িয়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়ে। রুমটা পুরো অন্ধকার হতে ইলমি চোখ মেলে। অন্ধকারে আবরারের বলিষ্ঠ বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আবরার ইলমিকে ফুপিয়ে কাঁদতে দেখে ভড়কে যায়। তড়িঘড়ি করে রুমের লাইট অন করতে দেখে ইলমি ফুপিয়ে কাঁদছে। এক পর্যায়ে হেঁচকি তুলে কাঁদতে লাগলো। ঘন কালো আখিদ্বয় জলে টইটুম্বর হয়ে উঠেছে। ফর্সা মুখশ্রী, নাকের ডগা কান্না করার জন্য লাল হয়ে উঠেছে। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া বারবার কেঁপে কেঁপে উঠছে। আবরার ইলমিকে উঠিয়ে বসিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।